আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছো তোমরা? তো আমার খুবই ঠান্ডা লেগেছে, এইজন্য গল্প দিতে গেলে একটু কষ্ট হচ্ছে। তারপরেও তোমাদের জন্য আমি কিন্তু গল্প দেওয়া বন্ধ করিনি। প্রতিদিন একটা করে হলেও গল্প দিচ্ছি। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আজকে কিন্তু আমি পর্বটা শেষ করতে যাচ্ছি। তো আর এই মন বাড়িয়ে ছুঁই গল্পর কিন্তু ২ টা খণ্ড। মানে আমি এখন যেটা শেষ করছি এটা ১ম খণ্ড, আর আরেকটা খণ্ড আছে। তো তোমরা গল্পটা পুরোটা শেষ করে আমাকে জানাবে যে ২য় খণ্ডটা আমি দিব কিনা। ২য় খণ্ডটা ১৫টার মতো পর্ব আছে। মন বাড়িয়ে ছুঁই ২য় খণ্ড। আর এটা আমি দিব কিনা অবশ্যই জানাবে। তো তোমরা জানালেই আমি কিন্তু ২য় খণ্ডটা তোমাদের সাথে শেয়ার করব। আর না হলে কিন্তু আমি অন্য কোনো গল্পে চলে যাব। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তো চলো আমি গল্পেতে চলে যাচ্ছি। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩৮। লিখেছেন ফাবিহা মম। প্রচণ্ড ভয় নিয়ে আকাশে তাকালো সৌভিক। রাতের আকাশটা অসম্ভব রূপে শান্ত। আগামী দিনের দুর্ভোগ সংকেতটা রণাঙ্গনের মতো লাগছে। ঢাকজাতীয় রণবাদ্য যেন বিপদের সংকেত দিচ্ছে। সামনে যেই অপ্রস্তুত অবস্থা আজ আসছে সেটার কবলে পড়লে ভারী বিপদ। সৌভিক বুঝতে পারল এই মুহূর্তে সে নিরুপায়। দুটো শান্ত মানুষ পরিস্থিতির খপ্পরে প্রচণ্ড জেদি হয়ে আছে। তাদের ঠান্ডা স্বভাবের নিচে একরোখা তেজটা আগুনের মতো জ্বলছে। তাদের থামানো দমানো অনেকটা দুষ্প্রাপ্য ব্যাপার। জানতে অজান্তে বড় ভুলের দিকে পা বাড়িয়েছে তারা। সৌভিক কল্পনার চোখে সব যেন ঠিকঠাক মতো দেখতে পেল। মজবুত দড়িটা দুদিকের অসম্ভব টানে মাঝ বরাবর ছিঁড়ে গেল। সৌভিক তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল। কল্পনার চিত্রটা সাথে সাথে মুছে ফেলতে চাইলে কিন্তু সে পারল না। শত চেষ্টা করেও মন থেকে ঘুচল না। এই নিঝুম রাতে সৌভিকের পাশাপাশি আরও দুটো মানুষ নির্ঘুম মুহূর্ত কাটাচ্ছে। একজন ছাদের ঘরে নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। অপরজন অন্ধকার রুমে নিজের ভাগ্যের খেলা চুপচাপ দেখে যাচ্ছে। পরদিন সকালবেলাটা আশ্চর্যভাবে শুরু হলো সৌভিক ও শাহনাজের বিয়ের আমেজ দিয়ে। শুরু হলো নিজেদের নীরব সংঘর্ষ সকলের চোখে ধুলো দিয়ে। মেহিনুর সেই রাতের কথাগুলো ভুলতে পারেনি, আর হয়তো সে ভুলবে না। মাহাতিম কোন প্রেক্ষিতে কথাগুলো বুঝিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলবে না। যা বুঝার ছিল তা সম্পূর্ণরূপে বুঝে ফেলেছে মেহিনুর। হোক ভুল বুঝাবুঝি, এবার কি আদৌ মেহিনুর কে দোষ ছিল? একদম না। মেহিনুর তাই বলে বারবার নিজেকে ছোট করতে যাবে না। এমন মতের উপর অটল থেকে বিয়ের দায়িত্ব দেখছে সে। হঠাৎ মাহাতিমের মুখোমুখি হয়ে গেলে মুখ ফিরিয়ে নেয় মেহিনুর। যদি মাহাতিম নিজ থেকে না আগায় তাহলে মেহিনুর নিজেও আশারও দিবে না। যা যেমন আছে তেমনই থাকুক। মানুষ ওকে পেয়েছে কি? চুপ করে থাকে বলে ইচ্ছে মতো মর্জি খাটাবে। এবার এই মর্জিগুলো অমান্য করে দেখাবে। সেও দেখতে ইচ্ছুক জল কত দূর আগায়। কাউকে পরোয়া করবে না, কোনো কিছু আমলে নিবে না। দেখা যাক পরিস্থিতি তাকে কোথায় নিয়ে যায়। ধুমধামের বিয়ে মানেই নানা কাজের ঝামেলা। এটা দেখো ওটা দেখো এরকম করতে করতে সময় যায়। ডেকোরেশনের ব্যাপারটা সিয়ামের হাতে সঁপে মাহাতিম আপাতত কেটারিং দেখতে গিয়েছে। সব কিছু যেন ফার্স্ট ক্লাস চাই এরকম একটা জিদ কাজ করছে। কানে ফোন এঁটে খুবই শান্ত ভঙ্গিতে আপডেট শুনছে। বাঁ হাতের কবজিটা চোখের সামনে এনে সময়টা একবার দেখল। দুপুর ১২টা বেজে ১৫ মিনিট চলছে। ঠিক সন্ধ্যার দিকে হলুদ ছোঁয়ার অনুষ্ঠান হবে। এখনো হাতে ৫-৬ ঘন্টার মতো সময় আছে। সময়ের হিসাবটা কাটায় কাটায় ক্যালকুলেটর করে বাড়তি কাজের চিন্তা করল। মধ্য গগনের গলাকার চাকাটার ভালোই গরম বাড়িয়েছে। অসহ্য তাপদাহের বাড়ির ভেতরটা বেশ গরম। মাহাতিম একটুখানি ঠান্ডা বাতাসের আশায় জানালার কাছে গেল। ফোনে কথা বলতে থাকলে হঠাৎ পেছন থেকে ডাকলো, মাহাতিম ভাইয়া। নিজের নামটা শুনতে পেয়ে ওই অবস্থায় ঘুরল মাহাতিম। ঠিক পিছনে হাসিমুখে সুরাইয়া দাঁড়িয়ে আছে। চেহারার সৌজন্যতা এবং সরল ভঙ্গিতে কিছু বলতে চাচ্ছে।
2 মিনিট পর কল দিচ্ছি বলে কলটা কাটলো মাহাতিম। সুরাইয়ার হঠাৎ আগমন দেখে একটু অদ্ভুত অদ্ভুত লাগছিল। পুরোনো ব্যাপারে স্যাপারে ভুলে গিয়ে স্বাচ্ছন্দ্য গলায় বলল, কিছু বলতে চাচ্ছ? মাথাটা হ্যাঁ সূচকে নাড়িয়ে স্বাভাবিক হলো সুরাইয়া। সহজ ভঙ্গিতে বলল, আমার পুরনো ভুলগুলোর জন্য দুঃখিত ভাইয়া। একসময় আপনাকে প্রচুর বিরক্ত করেছি। আপনাকে মেহনুরকে কম জ্বালাতন করিনি। এখানে আসার পর থেকে আপনার কাছে কথাগুলো বলতে চাইছিলাম, কিন্তু আপনি শাহনাজ বুবুর জন্য ব্যস্ত হয়ে আছেন। সবার সামনে এই কথাগুলো বলতে আমার অস্বস্তি লাগতো, এই জন্য এই ফাঁকে আপনাকে বলতে এলাম। কিছুক্ষণ চুপ থাকার পর হাসলো মাহাতিম। ফোনটা বাঁ পকেটে ফেলে নির্ভার কণ্ঠে বলল, আগে কি করেছো না করেছো এসব কথার মাটি দাও। এখন যেমন আছো সবসময় তেমনই থাকো। ক্ষমাটা ওর কাছে চাইলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। ওকে বলা মানে আমাকে বলা। অনেকটা আক্ষেপমুক্ত হয়ে হাসি দিল সুরাইয়া। এতদিন ভয়ে ছিল কথাগুলো কিভাবে পেশ করবে, কিন্তু এখন সবকিছু বলতে পেরে বুকের পাথর সরে গেছে। এক অদ্ভুত অপরাধে মন খচখচ করছিল, যেটা এখন নেই। মাহাতিমের সামনে দাঁড়িয়ে কথা বলবে এটা চিন্তা করলেই ভয়ে বুক কাঁপত। এখন কেন জানি জড়তা কেটে গেছে। মাহাতিম কিছু মনে পড়ার ভঙ্গিতে তৎক্ষণাৎ ট্রাউজারের রাইট পকেটে হাত ঢুকালো। কালো ওয়ালেটটা মুঠোয় নিয়ে বাহির করতে ভেতর থেকে কার্ড টেনে নিল। ওয়ালেটটা পুনরায় বন্ধ করে পকেটে রাখলো। কার্ডটা সুরাইয়াকে দিকে বাড়িয়ে দিল। 2 আঙ্গুলের ফাঁকে ধরে রাখা কার্ডটার উজুবভাবে তাকালো সুরাইয়া। প্রশ্ন গলায় বলল, এটা কি ভাইয়া? মাহাতিম ওর হাত টেনে কার্ড গুজে বলল, এটা রাখো। তোমার বোনকে সঙ্গে নিয়ে শপিংয়ে যাও। ও যা যা কিনতে চায় কিনে দাও। আর তুমিও নিজের জন্য কিছু কিনো। আমার তো সময় নেই, আমি শপিংয়ে যেতে পারবো না। তোমরা যাও কেমন? মাহাতিম অজুহাত দেখিয়ে খুব সুন্দর কেটে পড়ল। সুরাইয়া পুরোপুরি অবাক। তার মানে সত্যি সত্যি দুজনের ভেতর দ্বন্দ্ব চলছে। মাহাতিম তাহলে কৌশলের সাথে মেহিনুরকে দূরে ঠেলল। সুরাইয়া চুপচাপ সিঁড়ি বেয়ে ছাদের রুমে ঢুকল। মেহিনুরের কাছে গিয়ে শান্তভাবে বলল, মেহিনুর, ভাইয়া তোকে নিয়ে শপিংয়ে যেতে বলেছে, তুই একটু সময় বের করে আসতে পারবি? এই দেখ কার্ড। কার্ডটাও ধরিয়ে দিল। মেহিনুর এক নজর কার্ডের উপর ফেলল, এরপর দৃষ্টি সরিয়ে শুকনো শাড়ি ভাঁজ করতে করতে বলল, কার্ডটা যার থেকে নিয়েছো তাকে ফেরত দিয়ে আসো। আমি কোনো শপিং টপিং যাব না বুবু। ভাঁজকৃত শাড়িটা নিয়ে আলমারি খুলল মেহিনুর। কোনো বিশেষ ভাব ভাবাবেগ না দেখিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। পেছনে থাকা সুরাইয়া অবুঝের মতো একবার কার্ডের দিকে তাকালো, এরপর মেহিনুরের দিকে দৃষ্টি রাখলো। মেহিনুর ক্লথ হ্যাঙ্কারে শাড়ি ঝোলাতেই বলল, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না বুবু, কার্ডটা ফেরত দিয়ে আসো। নিচে প্রচুর কাজ পড়ে আছে, আমি একা একা পারবো না। সুরাইয়া ছোট্ট সুরে ঠিক আছে বলে বেরিয়ে গেল। ও যেতেই শূন্য দরজার দিকে ফিরল মেহিনুর। হলুদের অনুষ্ঠানের জন্য সবার শাড়ি কেনা শেষ, শুধু মেহিনুর বাকি আছে। মার্জা যখন মেহিনুরের জন্য শাড়ি কিনে দিতে চাইলেন, মেহিনুর তখন বাধা দিয়েছিল। ওর গায়ের প্রতিটি শাড়ি মাহাতিমের কিনে দেওয়া। এ যাবৎ যত পোশাক আশাক দরকার পড়তো সবই মাহাতিম বলার আগেই নিজেই হাজির করত। অথচ আজ সুরাইয়াকে দিয়ে কার্ড পাঠিয়ে দিয়েছে। কি নিষ্ঠুর আচরণ! ছি! ন্যূনতম বিবেকও কি কাজ করেনি? মাহাতিম কি জানে না মেহিনুর কিসে অভ্যস্ত? নিজে গিয়ে কি শাড়ি আনতে পারল না? সে যদি সুরাইয়ার হাতে কার্ড না দিয়ে একটা শাড়ি ধরিয়ে দিত, তাহলে মেহিনুর সেটা ফিরিয়ে দিত। কখনো না। মেহিনুর তখনই সমস্ত রাগ জেদ অভিমান পানি করে শাড়িটা বুকে জড়িয়ে নিত। তার মাহাতিমের দেওয়া শাড়িটা পরতে বিন্দুমাত্র সংকোচ করত না। পদে পদে এমন নিষ্ঠুর ব্যবহার সহ্য করা সহজ। প্রচণ্ড জোরে আলমারির দ্বারটা বন্ধ করল মেহিনুর। শব্দের তীব্রতা রুমের বাইরে গিয়ে সুরাইয়ার কানেও পৌঁছালো। চমকে গিয়ে সিঁড়িতে ভয় পেল সুরাইয়া। মুখ ফিরিয়ে ছাদের দরজার দিকে তাকালো। জ্বলন্ত অগ্নিপিণ্ডটা পশ্চিম আকাশের হেলে পড়েছে। আকাশের বুকে কেউ যেন কমলা রঙের তুলি টেনেছে। কি চমৎকার সে দৃশ্য! আকাশের পানে মুখ তুললে মুগ্ধ হয়ে তাকাতে হয়। পরন্ত বিকেলের মিঠে আলোয় লন সাউটটা জমজমাট।
আকাশে যখন সাজের মায়ার বেগুনি আঁচড় গাড়বে, তখনই চতুর্পাশ রাঙিয়ে মরিচ বাতির আলো জ্বলবে। আস্তে আস্তে বাড়ির লনে অতিথি বৃন্দের সমাগম হচ্ছে। লনটার একপাশে ছোট্ট একটা প্যান্ডেল করা, পুরো প্যান্ডেলটা হলুদ রঙে মুড়ে দেওয়া। দূর থেকে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আলোকসজ্জা। সবকিছু প্ল্যান মাফিক করতে পেয়ে স্বস্তি পেয়েছে মাহাতিম। একটু পরেই শাহনাজকে প্যান্ডেলে তোলা হবে। ফটোগ্রাফাররা দলটা আসতে একটু দেরি আছে। শেষ বিকেলে আভাটা মুছে গিয়ে সাজের মায়ায় ডুবলো। আকাশের রংটা ফিকে হয়ে গাঢ় বেগুনি রঙে পড়ল। নীতির রুমে সব মেয়েরা একত্র হয়ে সাজছে। তিনটে বিউটিশিয়ান মেয়ে জনে জনে সবাইকে সাজিয়ে দিচ্ছে। শাহনাজের পরনে হলুদ রঙের জামদানি কাপড়ের শাড়ি, লাল রঙের মোটা পাড়টা দারুণ চমৎকার। শাড়ির আঁচলটা টকটকে লাল, লালের উপর সোনালি বুননের কারুকাজটা ঝিকমিক করে জ্বলছে। সঙ্গে লাল রঙের ব্লাউজ, যার হাতাটা কোনোই পর্যন্ত এসেছে। মাথায় ঘোমটা রেখে বাঙালি স্টাইলে শাড়ি পরিয়ে দিয়েছে। শাহনাজকে হলুদ সন্ধ্যার হলুদ পরই লাগছিল। গ্রামের ছাপ ধুয়ে শহরের চাকচিক্যে মারাত্মক মানিয়ে নিয়েছে। যেন শাহনাজ শহরের মেয়ে, শহরের কাতারেই বড় হয়েছে। সবার আগে রেডি হলো ফারিন। সাজসজ্জা ও শাড়ির বেশ নিয়ে নিচে নামতে নিল। দু হাতে শাড়ি ধরে নিচে নামতে নিলে হঠাৎ মেহিনুরের কথা মনে পড়ল। কি সাংঘাতিক! ভাবি কোথায়? ভাবি না আমাদের সাথে ছিল? কথাগুলো বলতে গিয়ে দ্রুত মেহিনুরকে খুঁজতে লাগলো। সোজাসুজি ছাদের দিকে পা বাড়িয়ে কাঙ্ক্ষিত রুমে কাছে পৌঁছালো। রুমের স্লাইডিং ডোরটা বামে টেনে পা বাড়ালো ফারিন। আশ্চর্য হয়ে বিছানার দিকে চোখ বড় করে তাকালো। চরম বিস্ময় নিয়ে বিছানার কাছে এগোতে এগোতে বলল, ভাবি তুমি রেডি হওনি কেন? নীতি আপুরা সবাই রেডি হয়ে যাচ্ছে, তুমি কাউকে না বলে এখানে এসেছো কেন? কি হয়েছে তোমার? ফারিন দু হাতে শাড়ি ধরে বিছানায় এসে বসলো। মেহিনুর বিছানার হেড সাইডের সাথে পিঠ ঠেকিয়ে বই পড়ছিল। ফারিনকে পাশে বসতে দেখে সেই বই বন্ধ করে বলল, কিছু হয়নি ছোটকু ননদিনী, তুমি নিচে যাও, সবাই তোমাকে খুঁজবে। আমি একটু পরেই তোমাদের সাথে দেখা করছি। ফারিন ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে বলল, তুমি কি ভাইয়ার উপর কোনো কারণে রেগে আছো? ঠোঁটের দু কোণে হাসির ভাঁজ ফেলে না করল মেহিনুর। ফারিনের হাত দুটো আদর দিয়ে ধরল, মুখে হাসি টেনে বলল, কোনো রাগ নেই গো, আমি যে তোমাদের মতো কোলাহল পছন্দ করি না, এই জন্য একটু আলাদা হয়ে বসে আছি। তুমি যাও, আমি একটু পরেই নিচে আসব। ফারিন কোনো কথা বলল না। মেহিনুর হাবভাব দেখে যা বোঝার ছিল সব বুঝে গেছে। যেভাবে ব্যস্ত পায়ে ছাদে উঠেছিল তার বিপরীতভাবে নিরস্ত পায়ে নেমে এলো। দোতলার কাছে দ্বিধাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকলো সে। কয়েক মিনিট চিন্তা ভাবনা করে বামের সেই আধ ভেজানো রুমটার দিকে তাকালো। সেদিকে বরাবর পা ফেলে সাদা দরজার দিকে পৌঁছালো ফারিন। চুরির ঝিনঝিন শব্দ জুগিয়ে আস্তে করে দরজা ঠেলে দিল। বিমর্ষ কণ্ঠে বলল, ভাইয়া আছো? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে মাহাতিম। গায়ে জলপাই রঙের পাঞ্জাবি, হাতে পারফিউমের বোতলটা নিয়ে কড়া স্প্রে করছে সে। এটা তার শক্ত অভ্যাস, বদলানো মুশকিল। স্প্রের মুখটা বন্ধ করে স্বাভাবিক ভঙ্গিতে বলল, বল, তুমি ভাবিকে কিছু বলছো? স্লিপটা গোটাতে গিয়ে মাহাতিম স্থির হয়ে গেল। মুখটা ডানে ঘুরিয়ে ফারিনের দিকে তাকালো। প্রশ্ন করে বলল, কি বলতে যাব? ফারিন কোনো প্রকার ভনিতা না করে বলল, এদিকে সবাই রেডি হয়ে যাচ্ছে, ভাবি এখনো শাড়ি পরেনি, এটা কি কোনো কথা? মাহাতিম কথাটা শুনে শক্ত হয়ে গেল। সে কি আবারও কোনো ভুল করে ফেলল? সবাই রেডি হচ্ছে, ও কেন ভং ধরে আছে? চিন্তার চাকাটা ঘুরতে লাগলো সে। কোন ভুলটা করেছে সেটা নিয়ে ভাবতে চোখ মুখ কুঁচকে ফেলল মাহাতিম। দাঁত শক্ত করে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, ও শিট, আমি তো ভুলেই গেছি। দ্রুত স্প্রের বোতলটা ফেলে গাড়ির চাবি খুঁজতে লাগলো। অস্থির হয়ে তন্ন তন্ন করে চাবি খুঁজছিল মাহাতিম। ভাইয়ার অবস্থা দেখে কাহিনী বুঝল না ফারিন। বোকার মতো দাঁড়িয়ে থাকলে মাহাতিম তৎক্ষণ চাবি পেয়ে গেছে। ঝড়ের বেগে রুম থেকে বেরোনোর সময় গলা উঁচিয়ে বলল সে, খবরদার, আমি না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরু করবি না। আর দাঁড়ালো না মাহাতিম। দ্রুত বেগে দৌড় লাগিয়ে এক ছুটে গ্যারেজে আসলো। লোন সাইড থেকে দৌড়ানোর দৃশ্যটা তোপ দেখতে পেল।
মাহাতিম কই যাস বলার আগে চোখের সামনে দিয়ে জিভ ছুটিয়ে বেরোলো। মাহাতিমকে উন্মত্ত ভঙ্গিতে বেরোতে দেখে নানা প্রশ্নের উদ্রেক হলো। একটু পর অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হবে। মাহাতিম এখন কোথায় গেল? অমন তড়িঘড়ি ভঙ্গিতে কোথায় ছুটল? প্রচণ্ড অসহনীয় গরম, ভ্যাপসা গরমের জ্বালায় পুরো শহরটা ছটফট করছে। গ্রীষ্মের খরতপ্ত আবহাওয়াটা সন্ধ্যার দিকেও তাপ দিচ্ছে। আধা ঘন্টার রাস্তাটা শর্টকাট মেরে 10 মিনিটে ফিরল মাহাতিম। গায়ের পাঞ্জাবিটা হলুস্থল অবস্থার জন্য পুরোপুরি ভিজে গেছে। মাথার চুলগুলো ঘেমে নাস্তানুবাদ। কপালের কাছে চুলগুলো থেকে টুপটুপ পানি ঝরছে। গ্যারেজের কাছে জিভ ঢুকিয়ে দৌড় লাগালো মাহাতিম। লনের দিকে দৃষ্টি দিয়ে দেখল অনুষ্ঠান এখনো শুরু করেনি। এক দৌড় দিয়ে সিঁড়ির কাছে পৌঁছলো সে। 3 ধাপ সিঁড়ি একসঙ্গে পেরিয়ে ছাদের রুমটায় পৌঁছে গেল। স্লাইডিং ডোরটা খুলে ভেতরে তাকাতেই থমকে গেল মাহাতিম। দৌড়ের কারণে প্রচণ্ড হাঁপাচ্ছে সে। মুখ খুলে হাঁপাতে থাকলে তার দিকে দুজোড়া দৃষ্টি পড়ল। মাহাতিমের অবস্থা ঘেমে নিয়ে একদম জঘন্য। পুরো মুখ লাল হয়ে আছে, চুলগুলো ভিজে গেছে। মুখ দিয়ে অবিশ্রামভাবে নিঃশ্বাস নিচ্ছে। তার ডান হাতে একটা সাদা রঙের ব্যাগ। মাহাতিমকে জোরে জোরে হাঁপাতে দেখে কপাল কুঁচকালো শাহনাজ। অবাক কণ্ঠে বলল, এ কী অবস্থা? আপনি কোথা থেকে এলেন? আপনি না রেডি হচ্ছিলেন? অস্বাভাবিক নিঃশ্বাসের জন্য মাহাতিম কথাই বলতে পারছে না। ঢোক গেলে ঠান্ডা হওয়ার জন্য মাথাটা নিচে ঝুঁকালো। মেহিনুরকে রেডি করার জন্য একটু আগে এসেছে শাহনাজ। এসেই দেখে মেহিনুর রেডি হয়নি। মেহিনুরকে জোরপূর্বক নিজের কেনা শাড়ি ধরিয়ে রেডি হতে বলল। মেহিনুর নিরুপায় হয়ে সেই শাড়িটাই হলুদের জন্য পরল। এই অবস্থায় মাহাতিমকে দেখে শাহনাজ কী করবে ভেবে পেল না। মেহিনুর একবারও পিছু ফিরে দরজার দিকে তাকালো না। সে আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুল আঁচড়াচ্ছে। পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য মাহাতিম ঢোক গিলে বলল, এই প্যাকেটটা বিছানায় রাখো শাহনাজ, নিচে কাজ আছে, আসছি। চলে গেল মাহাতিম। হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় রাখল শাহনাজ। স্বামী স্ত্রীর মধ্যবর্তী ফ্যাসাদে ঢোকা অনতি চর্চার বিষয়, তাই চুপচাপ মেহিনুরকে নিচে আসতে বলে সেও রুম থেকে বেরিয়ে গেল। চুল আঁচড়ে ঘাড়ের কাছে খোপা করল। সবুজ রঙের শাড়ির সাথে ঝুমকা জোড়া পরল। সবুজ রেশমি চুড়িতে 2 হাত ভর্তি করল। সম্পূর্ণ রেডি হয়ে রুম থেকে বেরোতে নিল সে। যেতে ধরেই বিছানার দিকে সাদা ব্যাগটার উপর চোখ পড়ল। স্থির হয়ে তাকিয়ে থাকতেই ব্যাগটার দিকে এগিয়ে গেল। কৌতূহলের বশেই সাদা ব্যাগটার ভেতর ডান হাত গলিয়ে দিয়ে বসে ভেতর দিকে খচখচে করা প্যাকেটটা টান দিতেই স্তব্ধ দৃষ্টিতে তাকালো। বুকটা আচানক ধরপড় ধরপড় করতে লাগলো। গলা শুকালো, রক্তের স্রোত বাড়লো। মাথাটা ফাঁকা ফাঁকা অনুভব হলো। স্বচ্ছ প্যাকেটটার ভেতর একটা চমৎকার হলুদ শাড়ি। রংটা গাঢ় হলুদ, পাড়টা গাঢ় সবুজ। হলুদ সবুজের মাঝে অদ্ভুত সুন্দর শাড়িটা দেখে অভিভূত হয়ে গেল। এই শাড়িটা আনার জন্যই অমন করে হাঁপাচ্ছিল। ঘামে ভিজে জবজবা হয়ে ফিরল। পুরো অনুষ্ঠানে নিজেকে মাটি করে মেহিনুরের জন্য ছুটল। উদাস চাহনিতে চোখ বুজল মেহিনুর। 2 হাতে শাড়িটা বুকে চেপে ধরল। তখনই প্যাকেটে নিচ থেকে আঠা আলগা হয়ে গেল। ছোট্ট হলুদ রঙের নোটচিটটা অজান্তেই ফ্লোরে পড়ে গেল। আই এম সরি, ইয়োর আনসারি। বিয়েবাড়ির চেহারাটা এক লহমায় বিধ্বস্ত হলো। কেউ আন্দাজও করতে পারল না এই মুহূর্তে কি হচ্ছে। সবার মুখের অবস্থা পাণ্ডুর হয়ে আছে। চেহারার সবটুকু আনন্দ গ্লানিতে পরিণত হয়েছে। কেউ স্বাভাবিক হতে পারছে না। মার্জা থমকানো দৃষ্টিতে চুপ হয়ে গেছে। মাহমুদার অবস্থা বোবা। সুজলা ভয় কাতরে দৃষ্টি দিয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। মাহাতিমের মুখ থেকে সঠিক তথ্য জানার ইচ্ছা পোষণ করছে। মাহাতিম কিছু বলছে না। শাহনাজ ভয়ে ভয়ে চাহনি দিয়ে বারবার ঢোক গিলছে। থুতনিটা থরথর করে কাঁপছে। মাথা কাজ করছে না। হঠাৎ কাঁধের ওপর স্পর্শ পেলে বামে তাকায় শাহনাজ। চোখ একবার বন্ধ করে শান্ত থাকার ইঙ্গিত দিচ্ছে মেহিনুর। মেহিনুরের অভয় চেতনা দেখে চোখ ঝাপসা হয়ে যায় শাহনাজের। সাথে সাথে ঠোঁট কামড়ায় সে। তা দেখে না সূচকের মাথা নাড়ায় মেহিনুর। ঠোঁট নাড়িয়ে বিনা শব্দে বলে ওঠে, ঠান্ডা হও বুবু।
শাহনাজ একটু শক্ত হয়, বড় একটা ঢোক গিলে নিজেকে আটকায়। তখনই পরিস্থিতি মহলের সামনে নীরবতা ভেঙে মাহাতিম কান থেকে ফোন নামিয়ে একে একে সবার দিকে তাকায়। কয়েক জোড়া তার দিকে নিবন্ধ হয়ে আছে, উৎসুক উৎসুক চাহনিতে আসল ঘটনা জানার আকাঙ্ক্ষায় আছে। ফোনটা পকেটে রাখতে রাখতে স্বাভাবিক গলায় বলল, মাইনর ইনজুরি, টেনশনের কোনো কারণ নেই। বাম হাতের এলবোতে সামান্য ব্যথা পেয়েছে। স্টিচের আশঙ্কা নেই, ওনারা আসছে, আপনারা রেডি থাকুন। একসঙ্গে সবাই চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। বুকের উপর থেকে কয়েক টনের পাথর যেন নেমে গেল। অনেকক্ষণ পর শান্ত হলো সবাই। একটু আগে সৌভিকের কাকা অ্যাক্সিডেন্টের খবর পাঠিয়েছে। সৌভিকের গাড়িটা বাইপাস রোডের কাছে প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনার পর শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছিল। তৌফ সামিক খবর শোনার সাথে সাথেই সৌভিকের কাছে চলে গেছে। এখন সৌভিকের কাছ থেকে সবটুকু তথ্য জানার পর শান্ত হয়েছে মাহাতিম। বাড়ির সবাইকে তখন যার যার কাজে ব্যস্ত হতে বলল। শাহনাজ, মেহিনুর, নীতি দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছিল। বিয়ে ভারীর সাজে পরিপূর্ণ শাহনাজকে নিয়ে রুমে ফিরল তারা। বিউটিশিয়ান মেয়েরা বাকিদের সাজিয়ে দিচ্ছে তখন। নীতি ও মেহিনুর শুধু রেডি হতে বাকি ছিল। এবার সবকিছু ঠিকঠাক শুনে ননদ ভাবি রেডি হতে লাগলো। মেহেনুর যখন শাড়ি ও ব্লাউজ নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন পেছন থেকে টিটকারি মারল নীতি। হাসি দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, সাবধান ভাবি, আজকে কিন্তু সাবধানে থেকো, তোমাকে এই স্টাইলে দেখলে কিন্তু সর্বনাশ। ভাইয়া ডেফিনেটলি কন্ট্রোল হারাবে। নীতির কথা শুনে লজ্জায় অবাক হলো মেহিনুর। কপট রাগ দেখিয়ে নীতির মাথায় আলতো একটা চাপ মারল। নীতি মৃদু ব্যথায় ঠোঁট গোল করলে ওয়াশরুমে ঢুকলো মেহিনুর। দরজা লাগাতে লাগাতে মেহিনুর বলল, খুব পাজি হয়েছ, যেমন ভাই তেমনই বোন, দুটোই এক নাম্বারের ফাজিল। মেহিনুর ঠাস করে দরজাটা লাগিয়ে দিলে হাসতে লাগলো নীতি। কাল হলুদ পর্ব শেষ হওয়ার পর মেহিনুরকে ডেকে পাঠিয়েছিল মাহাতিম। মনে মনে বিষয়টা নিয়ে বড় ভাইকে জ্বালাবে বলে নীতি আর মেহিনুরকে বলেনি। নীতি জানতো না ভাই ভাবের মধ্যে শীতল যুদ্ধ চলছে। নীতির মজা করার উছিলায় মাহাতিমের ক্ষোভ যেন এক ধাপ বেড়েছে। মেহিনুরকে ডাকা সত্ত্বেও মেহিনুর যখন আসলো না, সেই জিদে খাবারটা পর্যন্ত ছোঁয়নি। অপেক্ষা করতে করতে রাত 2টো বাজলো, 3টা বাজলো, একসময় 4টা পেরিয়ে ফজরের আজান দিল। তাও মেহিনুর আসলো না। বিছানায় শুয়ে শুয়ে সারা রাত অপেক্ষা করছে মাহাতিম, তবুও একটা সেকেন্ডের জন্য মেহিনুর আসলো না। অন্ধকার রুমে বারবার দরজার দিকে তাকাচ্ছিল সে। এই বুঝি মেহিনুর চুপি চুপি আসছে। গুটি গুটি পায়ে টুপ করে রুমে ঢুকছে, কিন্তু মেহিনুর সত্যি আসেনি। তার সবটুকু চিন্তাকে জলাজঙ্গি দিয়ে মেহিনুর তাকে কুৎসিতভাবে অবজ্ঞা করলো। এই অবজ্ঞা পেয়ে নীরবে চুপ হয় মাহাতিম। এই অবজ্ঞাপূর্ণ আচরণ, শক্ত অভিযান, তুমুল জেদ দেখে মুখের কথা হারিয়ে ফেলল। এ কি সেই মেহিনুর যে একটা ডাক শুনলে সব কিছু ছেড়ে ছুড়ে মাহাতিমের কাছে ছুটে চলে আসতো? সেই মেহিনুর কি তাকে বাজেভাবে উপেক্ষা করলো? ফজরের আজানটা দেওয়ার পর চোখ বুজল মাহাতিম। কি এমন দোষ করেছিল? কেন ডাকার পরও এলো না? পাগলের মতো জিভ ছুটিয়ে বেরোলো। গরমে অস্থির হয়ে শাড়ি কিনে আনলো। শেষ পর্যন্ত শাড়িটাও গায়ে দিল না। আর কত? চোখ খুলল মাহাতিম, ডানে মুখ ফিরালো সে। খোলা জানালার বাইরে দৃষ্টি ফেলে দিল। রাতের সবটুকু অন্ধকার শেষে উদীয়মান সূর্যটা পূর্ব আকাশে উঠেছে। দারুণ তেজ, প্রখর লালিমা নিয়ে পৃথিবীর বুকে উদয় হচ্ছে। সূর্যোদয়ের দৃশ্যটা শান্ত মনে ব্যথিত হৃদয়ে চুপচাপ দেখল মাহাতিম। মনের ভেতর থেকে ধরা গলায় সুর এলো, আমি কি তোমার কাছে তুচ্ছ হয়ে গেলাম? আমার সাথে কি করলে মেহিনুর? আমাকে একবারও মানুষ মনে হলো না? অপেক্ষার যন্ত্রণা তবুও সহ্য করতাম, তবুও সব কিছু ভুলে যেতাম, কিন্তু এত অপেক্ষার পরও তুমি এলে না। বরযাত্রী আসতে এখনো 20 মিনিটের মতো লাগবে। এই ফাঁকে মুখে একটা পান পড়লেন সুজলা। পানটা চিবুতে চিবুতে মাহমুদার উদ্দেশ্যে বললেন, বুঝলি ছোট বউ, ওরা আমাদের সাথে কাজটা ভালো করলো না। হাত পা গুটিয়ে বসে থাকতে ভালো লাগে বল? বসে বসে সবার কাজ দেখব, এটা কি হলো? মাহমুদা ফিজেল হেসে বলল, জামাইয়ের কথা অমান্য করার উপায় আছে? জামাইয়ের তো এক কথাই সই। এই যে বুঝলাম, বললাম বাবা আমার হাতেও কিছু একটা দাও, সবার দেখা দেখে আমিও কিছু করি।
কে শোনে কার কথা, পাত্তাই দিল না। মার্জা আপাও আমাদের সাথে দুর্নীতিটা করলো, এখন কাকে ধরে ধরে বুঝাবো? কথা শুনে একগাল হাসলেন সুজলা, টকটকে লাল ঠোঁটে বললেন, আল্লাহর রহমতে মেয়েগুলো ভালো থাকলেই শান্তি, আমার কিচ্ছু চাই না ছোট বউ। সুরাইয়া সাবা যতদিন ইচ্ছে আমাদের সাথে থাকুক, আমি ওই দুইটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। বাড়িটা খালি হয়ে গেলে কিভাবে দিন চলবে? মেহিনুরকে বিদায় দেওয়ার পর যে খারাপ লাগতো, এখন শাহনাজও ভাবলে বুকটা ছ্যাদ করে জ্বলে। মেয়ে বিদায় হওয়া কত যে কষ্টের, এটা যদি মানুষকে বুঝাতে পারতাম। আহারে জীবন, বুকের মানিককে আরেক বাড়িতে তুলে দেওয়া লাগে, পারলাম বড় করলাম, এখন ওরা আরেক বাড়ির সম্পদ। চাপা নিঃশ্বাস ছেড়ে আঁচলে চোখ মুছলেন সুজলা। পাশ দিকে মাহমুদা মাথা নুয়ে আছে, অস্ত্র ভারাক্রান্ত সজল নয়নজোড়া ঢেকে রেখেছে। আজ সন্ধ্যার দিকে বাড়ির আরেকটা টুকরাই বিদায় করে দিবে, বাড়িটা আরো শূন্য হয়ে যাবে। চার বোনের যে হৈ হৈ সমগাল ছিল, আস্তে আস্তে অন্য বাড়ির জৌলুস বাড়াবে। কি নিষ্ঠুর নিয়ম! আপনারা দুজনে এখনই কান দিতেছেন, এই অবস্থা যদি মাইয়াটা দেহে, ওই টিকতে পারবো? কথা শুনে দুজনে মুখ তুলে তাকালো। সামনে শেফালি দাঁড়িয়ে আছে। সুজলা চোখ মুছে ফিকে হাসি দিয়ে শেফালির হাত ধরে বসলো, মুখে বলল, বসো, আমরা কাঁদছি, তুমি বাদ যাবে কেন? কাঁদলে একসাথেই কাঁদি, মেয়ে তো এখনো বিদায় দেওয়া বাকি। মুহূর্তের মধ্যে শেফালির হাসিমাখা মুখটা বিষণ্ণ হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠতেই ভেজা গলায় বলল, আমি থাকবার পারুম না, আমি আপনাগো মতন থাকবার পারুম না, আমি কাউরে বিয়া দিতাম না ভাবি। বাড়িটা খালি হইয়া যাইব, আমি কেমনে থাকুম, আমার তো পোলাও নাই। সুজলা ও মাহমুদা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। শেফালির জীবনটা দুঃসহ। স্বামীর ভালোবাসা বলতে কোনোদিনই এইটুকু সুখ পায়নি, যার হাত ধরে এই বাড়ির চৌকাটে ডিঙিয়েছিল। লোকটা দিন শেষে এক নম্বরের ফাপড়বাজ। কোথায় কোথায় আছে, মরে গেছে না পচে গেছে কেউ জানে না। ওই বদমাশের জন্য এখন দুঃখ করে না শেফালি। ওই লোক কোনোদিন শান্তি দেয়নি। আজ শেফালি নিঃস্ব, নিজের কৃতকর্মের জন্য প্রায় বিলাপের শোকে কাঁদে। শেফালির তো কেউ নেই, বাবা নেই, মা নেই, আত্মীয় বলতে তেমন কেউই নেই। যার হাতে মানুষ হয়েছিল ওই খালাও ছিল বাটপার। ধুকে ধুকে জীবনের এতটুকু পর্যায়ে এসে একদম নেতিয়ে গেছে সে। একমাত্র ছেলেটার জন্য গালমন্দ শুনেও কত কিছু করলো, বিদেশের মাটিতে পাঠালো, নিজের সব সম্বল বেচে দিল। আজ সেই ছেলেরও খোঁজ নেই। নিজ থেকেই মায়ের সাথে যোগাযোগ রাখিনি। মূর্খ মায়ের সাথে কিসের যোগাযোগ? গ্রামের গেও ভূতের সাথে কথা বলার ইচ্ছা নেই। ফটর ফটর ইংলিশ বলা ছেলেটা এখন বাংলা বলতে বিব্রত হয়। শেফালি জানে তার জীবনের সমস্ত কৃতকর্মের ফল পাই পাই করে পাচ্ছে। স্বামীর সুখ ও ছেলের ভালোবাসা থেকে আজ কঠিনভাবে বঞ্চিত। এ কি তার প্রাপ্য না? অন্যকে জ্বালিয়ে মারিয়ে যে হক আদায় করত, সেই হক আজ তাকেই পুড়িয়ে মারছে। এ কি বিচার না? সুরাইয়া, সুজলা, মাহমুদা ছাড়া তার এখন আপন বলতে আজ কেউ নেই। শেফালি সেটা কড়াই গণ্ডায় ভালোভাবেই বুঝিয়ে গেছে। যা আপন, যত আপন, এখন শুধু তারাই, শুধু তাদের ঘিরে, তাদের নিয়ে। খয়েরি রংটা ঐশ্বর্যের মতো ফুটে আছে, যেন ঝলমলে আলোর মাঝে মনোরম কোনো অপস্পরী। শাড়িটা চমৎকারভাবে পরেছে মেহিনুর। আজ অন্যান্য দিনের তুলনায় বেশ রকম সেজেছে। চোখের কোল দুটো গাঢ় কাজলের ছোঁয়ায় রহস্যময় লাগছে। নরম ঠোঁট দুটোর উপর খয়েরি রঙের ছোঁয়া, হালকা বরজের স্পর্শে গাল দুটো অদ্ভুত সুন্দর লাগছে। মাথার মধ্যখানে সিটি তুলে চুলগুলো ছেড়ে দিয়েছে। দুপাশ থেকে কিছু চুল পেঁচিয়ে পেঁচিয়ে মাথার পেছনে আটকে দিয়েছে। অসংখ্য বড় বড় লাল গোলাপ দিয়ে মাথার পেছনটা সারিবদ্ধভাবে এঁটে দিয়েছে। কানে ঝুলছে খয়েরি রঙের দুল। গাছ কাটা রেশমি চুড়িতে দুহাত পরিপূর্ণ। মেহিনুর সাজরূপ লাবণ্য দেখে বিমোহিত হয়ে গেছে নীতি। চোখে আশ্চর্যজনক চাহনি রেখে তাকিয়ে আছে। নিজের সোনালি লেহেঙ্গাটা দু হাতে ধরে মেহিনুরের সামনে আসলো সে। মেহিনুরকে আপাদমস্তক দেখতে দেখতে মুগ্ধ গলায় বলল,
তুমি আমার কথা বিশ্বাস করো? তোমাকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছে ভাবি। আমি নিজে মেয়ে হয়েও তোমার উপর ইমপ্রেসড। তুমি বেয়ার ফেসে যতটা সুন্দরী, তোমাকে মেক ওভারের পর আরও মারাত্মক লাগছে। একটা কথাও মিথ্যে বলছি না। লজ্জায় চোখ নামালো মেহিনুর। তাকে আসলে সুন্দর লাগছে। একবার কি মাহাতিমের কাছে যাবে? বুবুর যেদিন আংটি বদল হলো সেদিন রাতে অন্ধকার মুহূর্তে মাহাতিম গলায় চুমু খেয়েছিল। মাদক কণ্ঠে অদ্ভুত নেশার মতো বলেছিল, তোমাকে রানীর নগরে রানী লাগছে। তোমার পাশে আমাকে মানাচ্ছে না, নিজেকে ক্ষুদ্র প্রজার মতো লাগছে। এই সামান্য প্রজা তোমাকে চুমু খাচ্ছে। ইস, এটা তো ঠিক হলো না। হঠাৎ চিন্তার দুনিয়ায় থেকে বাস্তবে ফিরল মেহিনুর। নীতি তার ডান হাত ধরে ভাবে ভাবে বলে ডাকছে। সদ্বিদ ফিরে পেতেই একটু অপ্রস্তুত হলো মেহিনুর। পরক্ষণে শান্ত গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, আমি হাতের কাজটা শেষ করে এক্ষুনি নিচে আসছি, ঠিক আছে? নীতি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আসো। নীতি রুম থেকে চলে যেতে মেহেনুর রুম থেকে বেরোলো। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে ডানে বামে তাকালো। নীতি বা ফারিন কেউ নেই। বুকে সাহস জুগিয়ে পায়ে পায়ে সাদা দরজার কাছে আসলো। দরজাটা আজ বন্ধ। নবমোচড় দিতে গিয়ে আচমকা থামলো মেহিনুর। কানে জোরে জোরে সেই কথাগুলো বেজে উঠল। কোথাও গুরুত্বপূর্ণ কথা বললে সবসময় নক করে ঢুকতে হয়, কথাটা মাথায় রাখবে। দ্বিতীয়বার রিপিট করব না। নব থেকে হাত সরালো। নিজের রুম হওয়া সত্ত্বেও আজ বাইরে মানুষের মতো দরজায় নক করলো। টুকটুক শব্দ করার পর যখন ভেতর থেকে কোনো আওয়াজ এলো না, তখন নব মোচড় দরজা খুলল মেহিনুর। ভেতরে দৃষ্টি ফেলে দেখলো রুম খালি, মাহাতিম নেই। তিন কবুলে আবদ্ধ হয়ে বিদায় হলো শাহনাজ। সবটুকু স্মৃতি মায়ের কাছে, পরিবারের কাছে, নিজের ছোট্ট গ্রামের কাছে ফেলে গেল। চিরদিনের জন্য অন্য বাড়িতে আশ্রয় নিল সে। বুক উজাড় করা অশ্রু নিয়ে নতুন সংসারের দিকে ভিড়ল। সাফায়াত ইসলাম শফিকের হাত ধরে নতুন জীবনের দিকে পাড়ি দিল। পুরনো জীবনকে ফেলে নতুন ত্বককে হাত বাড়িয়ে ছুঁল। বিদায়ের পর অতিথির গমগমে ভাবটা কেটে যেতে লাগলো। এক পর্যায়ে বাড়ির মানুষ ছাড়া আর কেউ অবশিষ্ট রইল না। শাহনাজের বিদায়ের পর সাবার মনটা নুয়ে গেছে। এবার গ্রামের ফিরলে আর শাহনাজ পাশে থাকবে না। দু বোন একসাথে কলেজে যাবে না। সাবার কাঁদো কাঁদো চেহারা দেখে সুরাইয়াও মুখ ভার করে আছে। বিদায়ের সময় সব বোনেরা হাউমাউ করে কেঁদেছে। একসাথে বড় হলো, সব কিছুই একসাথে করলো, কিন্তু বড় হবার সাথে সাথে সব বন্ধন কেটে গেল। শৈশবের স্মৃতিতে ফিরে যেতে মন চায়, যে স্মৃতিতে শুধু অবুঝবনার দিন ছিল, আনন্দময়ের মুহূর্ত ছিল। এরকম বিচ্ছেদের অধ্যায় ছিল না। গুমটপূর্ণ পরিবেশটা অনুকূল করার জন্য সিয়াম একটু আয়োজন করলো। বাড়ির লোন সাইডে কাঠ লাকড়ি এনে আগুনের ব্যবস্থা করে ফেললো। সবুজ সবুজ ঘাসের উপর মাদুর পেরে সবাইকে উপস্থিত করলো। ঘোষণা দিল, আজ রাতটা একটু আড্ডায় কাটুক, সব মন খারাপের কারণগুলো ভস্ম হোক। এমন চমৎকার সিদ্ধান্ত শুনে সবাই আগুনের চারপাশে গোল করে বসল। সাবিরের পাশে প্রীতি, প্রীতির পাশে সাবা, সাবার পাশে ফারিন, ফারিনের পাশে সুরাইয়া, সুরাইয়ার পাশে তৌফ, তৌফের পর সামিক, সামিকের পাশে সিয়াম। সিয়াম যে মাহাতিমকে খুঁজে না পেয়ে মেহিনুরকে ধরে বেঁধে বসিয়েছে। নীতির প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা হচ্ছে বলে আসতে পারেনি। ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টায় আছে। এদিকে আলোচনার প্রথম বার্তাটা আজ সামিক শুরু করলো। আজকে জ্যোৎস্না রাত দেখছো সবাই? কি বিউটিফুল লাগছে। আচ্ছা, একটু মিউজিক হলে কেমন হয়? আমি বাজাই। সামিকের কথায় মেয়েরা কেউ সাড়া দিল না। তাদের গম্ভীর ভাব দেখে তো ফট করে বলল, এক একটা চেহারা দেখলে মনটা যা ঝাড়ুয়াই না পিটাই। ওই তোদের কি হয়েছে রে? ওইদিকে সবিক হালাই তো বউ পাইয়া ফুর্তি করতেছে, তোরা কেন কচুর মতো থপথপ করে করতেছোস? তৌফের অবস্থা দেখে ফারিন চোখ গরম করলো, তীব্র রাগে খেকিয়ে উঠল। তোমার মুখে কি লাগাতে পারো না? এখানে যে ভাবি বসে আছে সেটাকে চিল্লিয়ে বোঝাতে হবে? ব্যাপারটা খেয়াল করতে জিহ্বায় কামড় দিল তৌফ। ডান কানটা ধরে আফসোসের সুরে বলল, তবা তবা, হেছি, আমি খেয়াল করিনি। ভাবি কিছু মনে করছেন নাকি?
মেহিনুর অন্যমনস্ক হয়ে আগুনের দিকে তাকিয়ে আছে। তৌফ ওকে কি বলছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেহিনুরকে খামোশ দেখে তৌফ সিয়ামের দিকে তাকালো, ইশারা করলো, কি হয়েছে? ইশারার উত্তরটা সিয়াম ঠোঁট উল্টে বুঝালো, জানি না মামা। এবার সিয়াম, তৌফ দুজনেই বাকিদের দিকে তাকালো। এখন মেহিনুর বাদে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করছে। নীতি মাথা নাড়িয়ে বুঝালো সে কিছু জানে না। সাবা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলল সেও কিছু জানে না। একে একে সবার উত্তর যখন একই হয়ে দাঁড়ালো তখন তৌফ কণ্ঠ নামিয়ে ভদ্রভাবে ডাকলো, ভাবি, ভাবি শুনেন, ভাবি। কিঞ্চিত কেঁপে উঠে তৌফের দিকে তাকালো মেহিনুর। দেখতে পেল সবার দৃষ্টি এখন তার দিকে। মেহিনুর বিব্রত হয়ে কোনো মতে হাসি দিয়ে বলল, জি ভাইয়া। তৌফ গলা ভিজিয়ে বলল, মাহাতিম আপনাকে কিছু বলেছে? 1 মিনিটের মতো নীরব রইল মেহিনুর। কি উত্তর দিবে সেটা নিয়ে দ্বিধায় পড়লে শেষে আমতা আমতা করে বলল, না তো কিছু বলেনি। কিছু কি বলার ছিল? তৌফ বহুদিনের কথাটা আজ সুযোগ বুঝে জিজ্ঞেস করলো। মাইন্ড না করলে একটা কথা বলবো, এই প্রশ্নটা অনেক দিন থেকে মাথায় ঘুরঘুর করতেছিল, বাট আমি আপনার জিজ্ঞেস করি নাই। বিয়ের সময় মাহাতিমের প্রফেশনটা আমরা সিক্রেট রাখছিলাম, বলতে পারেন আমরা আপনার ইচ্ছা করে জানাই নাই। আপনি কি এই ম্যাটার নিয়ে মাহাতিমের উপর ফেড আপ? কথাটা পুরোপুরি বুঝলো না মেহিনুর, তাই স্বাভাবিকভাবেই বলে দিল, আপনার কথাটা বুঝলাম না তো ভাইয়া, যদি বুঝিয়ে বলতেন। গলা খাকারি দিয়ে তৌফ যতটুকু নম্র হওয়া যায় ততটুকু নম্রভাবে বলল, দেখেন ভাবি, কথাটা আপনারে ছোট করে বলতেছি না, কিন্তু কথাটার হেতো একটু বুঝিয়েন। হাজবেন্ড নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে আলাদা আলাদা চিন্তা থাকে, সবাই চায় তার পার্টনার একটু মন মতো হোক। এখন কথা হলো গিয়ে মাহাতিমের ব্যাপারটা আপনি অন্যভাবে নিতেছেন, যেটা আপনাদের সম্পর্কে ফাটল আনতেছে। আপনি রাগ করিয়েন না, কথাগুলো সবার সামনে বলতেছি কারণ এখানে সব আমরাই আছি। যদি কোনো প্রবলেম হয় আমরা সলিউশন দিতে পারবো। তৌফের কথা শেষ হতেই ফারিন বলে উঠল, প্লিজ ভাবি, তোমার সমস্যাটা আমাদের বলো, আমরা তো বাইরের লোক না। তুমি আমাদের সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমরা কখনো কথা পাচার করব না। ভাইয়াকে অনেক জিজ্ঞেস করেছি, অনেক বলেছি, কেন সে তোমাকে ইগনোর করে? ভাইয়া বলেনি। প্লিজ তুমি বলো, চুপ করে থাকলে সব কিছু নষ্ট হয় ভাবি। সামান্য অ্যাপ্রোচারের জন্য বিরাট ক্লেশ হয়ে যায়। ফারিনকে থামিয়ে পাশ থেকে সুরাইয়া কথা টেনে বলল, তুই একটা মূর্খের মতো কাজ করছিস, আজীবন তো হাবলা ক্যাবলার মতো থাকলি, এখন তো একটু চালাক হ, ছাগলের মতো বুদ্ধি নিয়ে থাকলে চলতে পারবি। ভাইয়ার কারটা যেভাবে ফিরিয়ে দিলি মন চাইতেছিল হাত ঘুরিয়ে এক চড় লাগাই। জনে সবার কথা শোনার পর চুপ থাকলো মেহিনুর। নিজের আসল কথাটা সাজিয়ে গুছিয়ে স্পষ্ট আকারে বলল, রাত 3টা বাজে, ভয়ে আমি অস্থির। ইদানিং ওনাকে কি নিয়ে যেন খালি টেনশন করতে দেখি। জিজ্ঞেস করলে কিছু বলে না, কথা ঘুরান। ওই রাতের বেলা যখন একা একা ওনাকে খুঁজতে বের হলাম, আমার অবস্থা তখন কেমন ছিল আমি জানি। ভয় নিয়ে ছাদে গেলাম। উনি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন উনি আমাকে বিয়ে করে বড় ভুল করে ফেলেছেন। আমাকে যদি বিয়ে না করতেন তাহলে আমি অভিশাপ টুকিয়ে আনতাম না। আমার মন্দ কপালের জন্য মাহাদি মারা গেছে। উনি চাইলে শহরের একজন সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেন, করেননি। অনামিকার মতো চরিত্রহীন আমার চেয়ে বহুগুণের যোগ্য। আমি তোমাদের মাহাতিম ভাইয়ার ঘাড়ে বোঝা হয়ে গেছি, যেই বোঝার জন্য উনি টেনশনে বাঁচেন না। ওনাকে আমাদের গ্রামে এনেছেন দেখে মাকে সম্পূর্ণ দোষী বানিয়ে দিলেন। উনি বুঝিয়ে দিয়েছেন আমি একটা গাধা, আমি শুধু ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারি। আমি যদি সুন্দরী না হতাম, যদি ওনাকে বশ না করতাম তাহলে উনি ভুলেও তাকাতেন না। ওনার মতো নেভির স্পেশাল ফোর্সের মানুষ গণ্ডদেশের মেয়েকে বিয়ে করে আফসোস করছেন। এতটুকু বলতে সুরাইয়ার দিকে তাকালো মেহিনুর। সংযোগ গলায় বলে উঠল, সুরাইয়া বুবু, আমি আসলেই একটা মূর্খ। পড়াশোনাই বা কতদূর করেছি? মানুষ শুনলে হাসতে হাসতে মরেই যাবে। এখনও ম্যাট্রিক পাশ করিনি, অথচ বড় পদের মানুষকে পটিয়ে একবারই বিয়ে করে ফেলেছি। দীর্ঘদিন পর এক অদেখা সত্যের মুখোমুখি হলো সবাই। লজ্জায় আক্রোশে কাচুমাচু করে মুখ নামিয়ে ফেলল মেহিনুর। এক একটা কথা, বাক্য, শব্দ সঠিক।
কোনো অংশেই অযৌক্তিকতা নেই। মাহাতিমকে বিয়ের পর মেহিনুর সব কিছু বদলে ফেলেছে। নিজের পড়াশোনাটা নিয়ে ভুলেও মাহাতিমকে আবদার করেনি। তার বয়স অল্প ছিল, নানা বিষয় নিয়ে সমস্যায় পড়তো, তখনও মাহাতিম পাশে ছিল না। গ্রাম থেকে শহরে ফেরার পর স্বাভাবিক ছিল মেহিনুর। সে যে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যুদ্ধ করেছিল এগুলো কেউ বুঝেনি। একটা ভিন্ন পরিবেশ থেকে আসার পর সহজভাবে নিজেকে জোড়ানো যায় না, তবুও নিজেকে গুটিয়ে মুড়িয়ে ভাঙচুর করে যেভাবে সব কিছুর সাথে মানানো যায়। একদম খাপে খাপে খাপ মিলিয়েছে মেহিনুর। যেই মোবাইল ফোনের সংস্পর্শে সে ছিল না, সেই ফোনকে সে টুকে টুকে আয়ত্ত করেছে। শিখেছে নানা কিছু। মেহিনুর কথা শোনার পর সবাই যেন মুখ থুবড়ে পড়েছে। সেখান থেকে মুখ তোলার ক্ষমতা তাদের নেই। মেহিনুর সবাইকে নীরব দেখে নিজেই বলে উঠল, আপনাদের ভাই স্বভাব গুণে কাজে সব কিছুতে পটু, তার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি এটাও বলবো যে যথেষ্ট অমায়িক, তার বুদ্ধি কাজ দারুণ চৌকস। কিন্তু এই বুদ্ধিমান মানুষটা আমার মতো মূর্খকে বিয়ে করে বড্ড পস্তাচ্ছে। সম্ভবত আমাকে নিয়ে তার সাময়িক মোহ ছিল। সেই মোহ আর নেই, নইলে এমন ধরনের কথা তিনি বলতেন না। আমি কখনোই ওনার জন্য পাগল ছিলাম না। আমার দাদা যদি ওই দিনের বিয়েতে অমত করতো আমি সেটাই মাথা পেতে নিতাম। আমি আমার দাদাকে আমার অভিভাবকের মতো সম্মান করতাম। আজ সে নেই, তা নিয়েও আমার কষ্ট নেই। আমার দাদা আমাকে কোনোদিন কষ্ট দেননি। বিয়ের পর তোমাদের ভাইকেই চিনলাম। ওনাকে আমার দাদার চাইতেও বেশি সম্মান করতাম। সম্মানটা আপনা আপনি ওনার প্রতি চলে আসতো। উনি আমাকে অযত্ন করেননি, বটগাছের ছায়ার মতো আমাকে আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির জন্য আমাকে শক্ত হতে বলেছেন, আমি চেষ্টা করেছি, সেই চেষ্টা এখনও করে যাচ্ছি, আমি থামিনি। কিন্তু ওনার কাছ থেকে ওই কথাগুলো ধারালো ছুরির মতো লেগেছে। বাইরের আঘাতটা সবাই দেখতে পায়, ভেতরের ক্ষতটা কজন বুঝে? আমাকে শান্ত দেখাচ্ছে না, আমি শান্ত নই। সোজা ভাষার বলতে গেলে আমি শান্ত নই। সবাইকে মুখের উপর কথা শুনিয়ে উঠে পড়ল মেহিনুর। এক সেকেন্ডও অপেক্ষা না করে সেখান থেকে হনহন করে চলে গেল। আগুনের পাশ থেকে সবাই ওর যাওয়াটা দেখল। যেতে যেতে হাত উঠিয়ে চোখ ডলার দৃশ্যটা সবার নজরেই পড়ল। সিঁড়ি পেরিয়ে দরজার ডিঙ্গিয়ে মিলিয়ে গেল মেহিনুর। নিস্তব্ধ পরিবেশের ভেতর হঠাৎ সাবা মুখ খুলল। বহুদিন পুরনোর কথাটা চোখ নিচু করে বলতে থাকলো। যাদের হাতে পিস্তল বন্দুক থাকে মেহিনুর ওদের ছোট থেকে দেখতে পারতো না। ও ভাবতো যারা মানুষ মারতে জানে তাদের ভেতরে মন নেই, ওরা ভালোবাসতে জানে না, ওরা আজীবন পাষাণ থাকে, মানুষের মূল্য দিতে জানে না। হয়তো এই কারণেই মাহাতিম ভাইয়ার প্রতি প্রথম প্রথম ক্ষোভ ছিল। কিন্তু এখন যা শুনলাম তাতে আমার বোনের কোনো দোষ নেই, দোষ তোমাদের মুখ ফসকে বেফাঁস কথাটা আটকালো সাবা। গরম মুহূর্তে অপ্রীতিকর কথা বলা উচিত না। দেখতে দেখতে পুরো ৪৮ ঘন্টা পেরিয়ে গেল। ২ দিন ও ২ রাত শেষ, গ্রামের ফেরার উদ্যোগ চলল। সুজলা এবার গ্রামে ফিরবেন। আগামীকাল বিকেল ৪টার দিকে রওনা দিবেন। একটু একটু সব পাট গুছিয়ে নিচ্ছেন তিনি। সাবা ও সুরাইয়াও নিজে নিজে জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছে। মার্জা শত বাধা দিয়ে থাকার জন্য মিনতি করলেন, সুজলা রাজি হলো না। মার্জা অনেক জোরাজুরি করে বললেন, আর কটা দিন থেকে যান ভাবি, গ্রামে তো কেউ নেই, একা একা সময় কাটবে। থাকুন ভাবি, পরে যান। সুজলা পুরোপুরি নারাজ, নাছোড়বান্দার মতো বলল, আবার আসবো আপা, এবার তো অনেক দিন থেকে গেলাম, বাড়িটার কথা খুব মনে পড়ছে। এভাবে তো বেশি দিন বাইরে কাটাইনি। গৃহস্থ বাড়ি ফেলে আসাটা চিন্তার বিষয়। এখানে এসেও রাতভর ওখানকার চিন্তায় থাকতাম। এভাবে থাকা যায় বলুন? এবার যাই, ইনশাল্লাহ আবার আসবো। মেয়ে তো আপনার কাছেই রেখে গেলাম, আবার আসবো আপা। মার্জার কোনো কথাই শেষমেশ টিকল না। সকালে নাস্তার টেবিলে উপস্থিত হলো সবাই। সবাই যার যার আসন নিয়ে খেতে বসে পড়ল। কেবল আসলো না শুধু মাহাতিম। মেহিনুর বিষয়টা লক্ষ্য করার পর প্রীতির কাছে আড়ালে জিজ্ঞেস করলো, তোমার ভাই কি খেতে আসবে না? ওনার খাবার কি রুমে পাঠিয়ে দিব? প্রীতি চটপট গলায় বলল, ভাইয়া তো এখনো ঘুম থেকে উঠেনি ভাবি, সে তো বেঘোর ঘুমাচ্ছে। সারা রাত কম্পিউটারের সামনে বসে বসে কি যেন করেছে, রাতে এক ফোঁটা ঘুমায়নি। প্রীতির কথায় উদ্বিগ্ন হলো মেহিনুর। কথাটা কৌশলের সাথে জিজ্ঞেস করলো, সারা রাত গেমস খেললে
ওই কি মানুষ তাড়াতাড়ি উঠবে? ঘুমাক, আমি তাহলে যাচ্ছি না। পানির গ্লাসে চুমুক দিতে গিয়ে থেমে গেল প্রীতি। মেহিনুরের দিকে তাকিয়ে বলল, হুম, ভাইয়া গেমস খেলেনি, নিজের চোখে দেখেছি। অফিসিয়াল কিছু নিয়ে নাড়াচাড়া করছে। আমি তো আড্ডা দিতে গিয়ে ফেরত এসেছি। ভাইয়া তো 2 দিন ধরে ঘুমায় না ভাবি। মাহাদি রুমে বসে বসে পিসি চালায়। বিগত 2 রাত ধরে মাহাতিম রুমে আসে না। বিয়ের রাতে সবাইকে যখন শক্ত কথা বলে বলে এলো, তখন রুমে ফিরেছিল মেহিনুর। রাত তখন 10টা বাজছিল। খাবার না খেয়ে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়ে টের পায়নি। যখন ঘুম ভাঙে তখন দেখে মাহাতিম রুমে নেই। নিচে গিয়ে জানতে পারে মাহাতিম গুরুত্বপূর্ণ কাজের জন্য নোমানকে নিয়ে বাইরে গেছে। নাস্তা খেয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু কখন আসবে বলে যায়নি। প্রীতির সম্পূর্ণ কথা শোনার পর নাস্তার প্লেট সাজালো মেহিনুর। যেহেতু এখনও সে ঘুমাচ্ছে, তাই নিজে এই ফাঁকে প্লেট নিয়ে চলে গেল। খুব সকালে ঘুম থেকে উঠে মাহাতিম আজই প্রথম ব্যতিক্রম দেখালো। মাহাতিম যেন আগের মাহাতিমটার মতো নেই। ভাবলেই বড্ড হাসি পায়। সম্পর্ক বুঝি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আগের মতো সময় থাকে না, না থাকে মুহূর্ত। মেহিনুরের মাঝে মাঝে মনে হয় সে বুঝি পুরনো হয়ে গেছে। দৈনন্দিন জীবনের অভ্যস্ত পোশাকের মতো ময়লা হয়ে শেষ। তার গুরুত্ব এখনও কোথাও নেই। ব্যাপারটা এমন, ব্যবহার শেষ, এবার ডাস্টবিনে থাকো। নাস্তার প্লেট নিয়ে দরজার কাছে আসলো। ডান হাতে প্লেট ধরে বাঁ হাত দিয়ে নবমসরে ঢুকলো। রুমে ঢুকেই দরজাটা বন্ধ করলো মেহিনুর। প্লেট সহ সামনে তাকাতে বিছানার দিকে নজর পড়ল। লম্বা হয়ে ঘুমিয়ে আছে মাহাতিম আনসারি। দেখেই বোঝা যাচ্ছে গণ্যমান্য ব্যক্তিটা গভীর ঘুমে বিভোর। এই ঘুমে আপাতত হুঁশ জ্ঞান থাকা একদম ভুল চিন্তা। মেহিনুর নাস্তার প্লেটটা টেবিলের উপর রেখে রুমের জানালার কাছে গেল। দুহাতে পর্দাটা দুদিকে সরিয়ে দিতে এক ফালি সোনালি আলো বিছানার উপর পড়ল। হাত দুটো বুকের উপর আড়াআড়ি ভঙ্গিতে রেখেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ে কোনো শার্ট বা টি শার্ট নেই, পরনে স্প্রের ব্রাউন ট্রাউজার। উন্মুক্ত বুকটা নিঃশ্বাসের জন্য ফুলে ফুলে উঠছে। বুকের খাপে খাপে 6টি ভাঁজ দেখা যাচ্ছে। যখন ওই বুকটার ভেতর মাথা লুকিয়ে ঘুমাতো, চতুর্দিকে বাউন্ডারি দেয়ালের মতো অদৃশ্য নিরাপত্তা অনুভব হতো। আজও ইচ্ছে করছে ঘুমন্ত মানুষটাকে বুকে মাথা রাখতে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরতে। সকালের মিষ্টি রোদকে সঙ্গ করে কপালে চুমু এঁকে দিতে। মাহাতিমকে দেখতে দেখতে মুখ নিচু করল মেহিনুর। ডান হাতটা বালিশের উপর ভর ফেলে মাহাতিমের দিকে ঝুঁকল। বাঁ হাত এগিয়ে শেড গালটা স্পর্শ করল। নরম হাতের নরম চামড়ার ধারালো শেবের খোঁচা লাগছে। অদ্ভুত ভালো লাগার শিউরে উঠল মেহিনুরের। ঘুমন্ত অবস্থায় সুযোগ লোফার জন্য মনটা আনচান করছিল। একটু ছুঁয়ে দিলে কি জেগে যাবে? ঘুম 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 চোখে মেলে আধো আধো চাহনিতে তাকিয়ে থাকবে। চোখটা বন্ধ করল মেহিনুর। কপালের ঠিক মধ্যখানটা সবটুকু ভর ছেড়ে দিয়ে প্রগাঢ়ভাবে চুমু খেলো। মাহাতিম ঘুমের ভেতর নড়েচড়ে চোখ খুলতে চাইল, কিন্তু ঘুমের চোটে চোখের পাতা টেনেও যেন খুলতে পারছে না। মেহিনুর চোখ বন্ধ করে কপালের মধ্যখানটায় চুমু খেলো। ব্যাকুল রূপে পাগলের মতোই হোক বা উন্মাদের মতো মাহাতিমের মুখটা দুহাতে ধরল। একটু দুটো অসংখ্য চুমু সারা মুখ জুড়ে খেলো। চোখের পাতায় নাকের ডগায় দুটো গাল ভরিয়ে আদর করল। মাহাতিম ভ্রু কুঁচকে ছোট ছোট চোখে তাকালো। ঘুমাবো। ছোট্ট শিশুর মতো নাদান লাগলো। যার ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য প্রচুর বিরক্ত হয়ে গেছে সে। ঘুমন্ত মাহাতিমের মুখটা যেন সবটুকু শুদ্ধ জড়িয়ে রেখেছে। মিশ্র অনুভূতির শিকার হয়ে মেহিনুর হাসি হাসি চোখে তাকালো। গাল দুটো শক্ত করে ধরে ঘাড়টা কিঞ্চিত কাত করল মেহিনুর। দুটো সুআকৃত ঠোঁট দুটোর মাঝে নিজের কোমল ঠোঁটজোড়া গভীর থেকে গভীরতম পর্যায়ে মিলিয়ে দিল। আধো আধো ঘুমের ভেতর কিছু আঁকড়ে ধরার মতো অধর দুটো নিজের করে নিল। নিঃশ্বাস আটকে আসার মতো বুক ফুলালো মাহাতিম। নিঃশ্বাসটা তৎক্ষণাৎ স্বাভাবিক হতে আস্তে আস্তে শান্ত হয়ে গেল। চিকন পিঠের ওপর দুহাত রেখে সুকোমল দেহটা বুকের সাথে মিশিয়ে নিল। জানালা দিয়ে স্নিগ্ধ সকালের হাওয়া ঢুকছে। মেহিনুরের আলগোছে পাকানো খোপা থেকে ছোট ছোট চুল কানের পাশ বেয়ে মাহাতিমের গালে লাগছে।
পিঠ থেকে দুহাত সরিয়ে মেহিনুরের মুখটা ধরল মাহাতিম। ধরে আলতো করে উষ্টজোড়া মুক্ত করে দিল। চোখ দুটো খুলল মেহিনুর। সরাসরি মাহাতিমের দিকে নরম দৃষ্টি পড়ল। ঘুম ঘুম চোখে জড়ালো গলায় বলল মাহাতিম, আমার উপর রেগে আছো কেন? মেহিনুর ফ্যালফেল দৃষ্টিতে চুপ করে থাকলো। তা দেখতে পেয়ে বালিশ থেকে মাথা তুলল মাহাতিম। সোজা মেহিনুরের ডান গালে বাম গালে পরপর চুমু খেলো। ফের বালিশে মাথা রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, বলো না, রেগে আছো কেন? মেহিনুর স্থির দৃষ্টিতে শুধু ঢোক গিলল, কোনো জবাবদিহি করল না। মাহাতিমের বাঁ গালের ক্ষতটা নিবিড়ভাবে দেখতে লাগলো। গালটা চোয়ালটার কাছে অনেকখানি কেটে গিয়েছে। জায়গাটা শুকিয়ে গেলেও এখনও চতুর্দিকে চামড়াটা লাল। মেহিনুরের চোখটি দেখে আবার বলল মাহাতিম, কাল বিকেলেই চলে যাব, সব ছুটি কেটে দিয়েছি। আমার মুখ দেখলে তোমার বিরক্ত লাগে। এবার স্বস্তি দিলাম মেহিনুর আফরিন। এক ধাক্কায় বুক থেকে উঠল মেহিনুর। বিছানার পাশে থাকা গ্লাস ও জগটা দেখে এক আছাড় মারল। বিকট গর্জনে চুরমার হলো ফ্লোরে। মাহাতিম বালিশ থেকে ধরফরিয়ে উঠে বসল। চরম বিরক্ত নিয়ে ভ্রু দুটো কুঁচকে ফেলল সে। ফ্লোরের দিকে তাকিয়ে দেখল চূর্ণ বিচূর্ণ টুকরো পড়ে আছে। ভ্রু কুঁচকানো অবস্থায় মেহিনুরের দিকে তাকালো। পা দুটো বিছানা থেকে ফ্লোরে রেখে বলল, সমস্যা কি? রুমের জিনিসগুলো বেহুদা কেন ভাঙছো? কিছু বলি না দেখে খুব উড়েছ তাই না? বুকে ভয় বলতে কিছু নেই? মেহিনুর গর্জনের সাথে চেঁচাতে গিয়েও নিজেকে সংবরণ করল। ডান হাতের উল্টো পিঠে ঠোঁটজোড়া এমনভাবে ডলতে লাগলো যেন সে অপরাধজনক কিছু করে ফেলেছে। রাগ দেখিয়ে চিবিয়ে চিবিয়ে বলল মেহিনুর, প্রত্যেকটা বার আমি আপনার কাছে ফিরব কেন? আপনি কি আমার কাছে আসতে জানেন না? একবারও আমাকে ডেকেছেন? কাউকে বলে পাঠিয়েছেন যা মেহিনুরকে আসতে বল? বলেছেন এমন? এখন আপনি মধু মিশিয়ে বলছেন কাল বিকেলেই বিদায় হব? কেন, কি বোঝাচ্ছেন আপনি? আমি আপনাকে খুব অমূল্য করেছি? মানে এটা বোঝাতে চাচ্ছেন আমার জন্য আপনি এই বাড়িতেও শান্তি পাচ্ছেন না? এর জন্যই ছুটি বাতিল করে চলে যাচ্ছেন? ঠিক আছে, বেশ, আমি খুশি হলাম। আমি প্রচণ্ড খুশি হয়েছি। বিশেষ মাননীয় জনাব মাহাতিম আনসারি, আমি আসলে খুশি হয়েছি। আপনি এবার বিদায় হন। আপনার এসব নাটক না আমার সহ্য হচ্ছে না। আসেন, আবার ঢং দেখিয়ে চলে যান, আবার তামাশা করে আসেন, আবার কাজের তালবাহাল দেখিয়ে বিদায় হন। এগুলোই তো চলছে, ঠিক না? চমৎকার, নাটকটা এবার শেষ হোক, কি বলেন? মাহাতিম বড্ড উগ্র মেজাজে গম্ভীর হলো। মেহিনুরকে ভয়ঙ্কর কিছু বলতে যাবে তখনই দরজায় নবমোচড়ানোর শব্দ এলো। দরজাটা খুলে যেতে সবাই বিস্ময় নিয়ে রুমে ঢুকলো। মাহাতিম কি উত্তর দিবে বুঝতে পারছিল না, কিন্তু সেই অবস্থা দেখে নিজেকে ছিন্ন করে বেরিয়ে গেল মেহিনুর। ছেলের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো মার্জা। এরপর পিছু পিছু চলে গেলেন মেহিনুরের দিকে। সুজলা মূর্তির মতো অবাক হয়ে আছে। যাদের নিয়ে এতদিন যাবৎ বুক ফুলিয়ে গর্ব করত তাদের একই নমুনা। মার্জা পিছু পিছু গিয়ে ছাদের রুমে উপস্থিত হলে মেহিনুর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্তের জন্য থাকবো না। আপনার ছেলেকে নিয়ে পক্ষ গাইতে আসবেন না মা। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনবো না। আমি চলে যাব, আমি আম্মার সাথে চলে যাব। মার্জা ছুটে এসে দু হাতে মেহিনুরকে ধরে ঠান্ডা হতে বললেন। টেনে এনে বিছানার বসালেন। মিনিটের ভেতর মাহমুদা এসে হাজির। তিনি এসে সোজা মেয়ের গালে চর বসাতে নিচ্ছিলেন। তড়িঘড়ি করে হাত আটকায় মার্জা। নিষেধের সুরে বলেন, আস্তাগফিরুল্লাহ ভাবি, এত বড় মেয়ের গায়ে হাত তুলবেন না, এটা পাপ। ওর কথা শুনুন, মাথা ঠান্ডা করুন। রাগারাগি করলে লাভ নেই ভাবি। বসুন, এদিকে এদিকে বসুন। মাহমুদা ভয়ঙ্কর চাহনিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। কোনোদিন এই শান্ত শ্রেষ্ঠ মেয়ের কাছ থেকে অভদ্র আচরণ দেখবেন মোটেই আশা করতে পারেননি। দুই গাল লাল করে মারতে মন চাইছে। কত বড় বেয়াদব, স্বামীর রাগ দেখায়, জিনিস ভাঙচুর করে। মাহমুদা নিজের শান্ত রূপ ছেড়ে জোর গলায় বললেন, তুই হলি মেয়ে মানুষ, তোর মেজাজ থাকবে পানির মতো। তুই কোন সাহসে জামাইয়ের সাথে অভদ্রতা করবি? তোর এত বড় সাহস কবে জন্মালো? কার উপর বাড়াবাড়ি দেখাস তুই? তোর শিয়ানগিরি দেখলে সোজা থাপড়িয়ে দিয়ে করছে। ফাজিল শয়তান, তুই আবার ভাবির উপর গলাবাজি করছিস? তোকে তো। তীব্র ক্ষোভে আবার এগোতে নেন মাহমুদা। অমনি মার্জা ঝাপটে ধরে
দূরে সরিয়ে দেন। পরিস্থিতি শান্ত করার জন্য মাথা ঠান্ডা করতে বলেন। আকস্মিকভাবে এমন ঘটনা দেখে বাকরুদ্ধ সবাই। সবার অবস্থা স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। অন্ধকার হাতড়ে অবলম্বন খোঁজার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে আজ বিশাল সমস্যায় পা বাড়িয়েছে। মাহাতি মুখ ধুতে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ল। জিভ ছুটিয়ে কাউকে না বলে চলে গেল। সারাদিনের মধ্যে আর ফিরল না সে। মেহিনুর তৎক্ষণে শান্ত হলেও জেদের জন্য দাও দাও করে জ্বলছিল। দোষ কি মাহাতিমের না? প্রথমে বিয়ের ব্যাপারটা নিয়ে জোরে সোরে ধাক্কা মারল, ভুল বুঝাবুঝি বাড়ল। এরপর সোজাঝাপটা বুঝিয়ে দিল ছুটি কেটে দিচ্ছে। কেন? কেন কাটছে? মেহিনুরের জন্যই না? মেহিনুরই তো অশান্তির গোড়া হয়ে দাঁড়িয়েছে। এবার এখান থেকে চলে যাবে, মুখ ফিরিয়ে জীবনও তাকাবে না। চোখ মুজে স্লাইডিং ডোরের লক খুলে বাইরে বেরোলো মেহিনুর। এক দৌড়ে ছুটে গিয়ে সুজলার রুমে ঢুকলো। সুজলা ঘুমাননি, হাতে তসবি নিয়ে এক মনে জপছিলেন। মেহিনুরকে দেখে তিনি চোখ খুলে তাকালেন, অবাক হয়ে শুধালেন, এত রাতে আসলি? জামাই ফিরেছে? মেহিনুর সেগুলো উপেক্ষা করে নিজের কথায় পারল। আমাকে সঙ্গে নিয়ে চলুন বড়মা, আমি এখান থেকে যেতে চাই। আপনি কি আমার খরচটা বহন করতে পারবেন? সুজলা বিস্ময় সূচকে বললেন, খরচ মানে? তুই এদিকে থাকবি না? এগুলো বলিস না মেহিনুর, তোর মা শুনলে। মেহিনুর বাধা দিয়ে ফেলল, আপনি বলুন, আপনি কি আমার আবদার শুনবেন না? আমাকে রেখে যাবেন? আমাকে নিয়ে চলুন বড়মা, আমি থাকবো না। গোটা রাত পেরিয়ে দিনের আলো ফুটল। মাহাতিম ফিরল না। বাড়ির সবাই ঘুম থেকে উঠলেও নাস্তাটা গলা দিয়ে নামলো না। মেহিনুরের সাথে কেউই কথা বলতে পারছে না। মেহিনুর নিজেকে রুমবন্দি করে আলাদা রেখেছে। নীতি সেই রাত থেকে কিছু বলার জন্য হাঁসফাঁস করছে। সুজলা একটু আগে মাহমুদাকে বুঝিয়ে দিয়েছে। মেহিনুরও তাদের সঙ্গে মহিমপুর গ্রামে যাচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে সব কিছু বন্দোবস্ত করতেই আসরের আজান দিল। সিয়াম মার্জার আদেশে মাইক্রো নিয়ে হাজির হয়েছে। লাগেজ সিস্টেম সব ব্যাগপত্র তুলে দিচ্ছে তৌফ ও সামিক। চোখের সামনে যেন দুঃস্বপ্নের মুহূর্ত চলছে। এই তো ঘুম ভাঙলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এমনটা হলো না। সকাল থেকে পাগলের মতো মাহাতিমের খোঁজ করে যাচ্ছে। ওর সঙ্গী নোমানকেও রীতিমতো কল দিয়েছে। নোমানও কিছু জানে না। তো বিমর্ষ মুখ তুলে বলল, কি থেকে কি হইল দোস্ত? ভাবি যে চইলা যাইতেছে, ওই শালা তো এখনো জানে না। কেমনে খবরটা পাঠাই? ফোনটাও সাথে নিয়া রুমে ফালাই গেছে। সিয়াম শান্ত করে বলল, থাম, চেঁচিয়ে লাভ নেই। আজকে যদি ভাবি বিদায় হয়, শুধু বুঝে রাখ মাহাতিম এখনই শেষ। ওর দোষের জন্য ভাবি চেতছে। এমনি এমনি একটা মানুষ এত চেতবে না। হাতে ছোট্ট একটা সাইড ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো মেহিনুর। সবার আগে মেহিনুর চলে এসেছে। বাকিরা আস্তে ধীরে নামছে। সিয়াম ডোর টেনে দিতেই মেহিনুর চুপচাপ গাড়িতে উঠে বসলো। জানালার ধারের সিটটা দখল করতে মেইন গেটের দিয়ে শব্দ হলো। সিয়াম আর তোফ মেইন গেটের দিকে তাকাতে কালো জিপটার আগমন দেখতে পেল। মেহিনুর তখন কালোর কোলের উপর বই খুলে রেখেছিল, যেন কিছুই শোনেনি এমন একটা ভাব ধরে শান্ত রইল। জিপটা গ্যারেজে ঢুকে মাইক্রোর দিকে বেখেয়ালে তাকালো মাহাতিম। মাইক্রোতে কে বসে আছে সেটা ভালোভাবে লক্ষ্য করেনি। বাড়ির দিকে যেতে নিলে তোফ চেঁচিয়ে বলল, মাহাতিম, এই মাহাতিম। মাহাতিম পা থামিয়ে কপালে ঘাম ঝেড়ে বলল, বল। তোফ সাথে সাথে উত্তর দিল, ভাবি চলে যাচ্ছে। ক্লান্ত নির্ঘুম অন্যমনস্ক ছিল মাহাতিম, তাই কথা শুনতে না পেয়ে বিরক্ত হয়ে ফের যেতে নিল। বড় বড় পা ফেলে এগোতে নিলে তাড়াহুড়ো কণ্ঠে তোপ চেঁচিয়ে উঠল, ওই শালা, তোর বউ চলে যাচ্ছে। বজ্রপাতের মতো চোখ বড় করে থামল। সিঁড়ির ধাপে পা ফেলার জন্য পা উঁচিয়েছিল, সেটা নামিয়ে পিছু তাকালো মাহাতিম। এবার তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি গাড়ির দিকে। মাহাতিম রোবটের মতো প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে। কানে কি স্পষ্ট শুনেছে বউ চলে যাচ্ছে? মাহাতিমকে আসতে দেখে সিয়াম ও তোফ সেখান থেকে কেটে পড়ল। মাহাতিম ধীর পায়ে এগোতে এগোতে মাইক্রোর কাছে এসে পৌঁছালো। মাইক্রোর ভেতরে খুব মনোযোগে সহিত শেষ বিকেলের মেয়ে পড়ছে। বইটা কোলের উপর নমনীয় ভঙ্গিতে রাখা। মাহাতিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে ছোট্ট গলায় বলল, কোথায় যাচ্ছ? পুরো এক পাতা পড়ার পর বইটা বন্ধ করল মেহিনুর।
না পড়া পর্যন্ত ততক্ষণ চুপ ছিল সে। বইটার ফাঁকে বুক মার্ক ঢুকিয়ে সেটা পাশে রেখে দিল। জানালার বাইরে দৃষ্টি দিয়ে বলল, আপনার মুখটা একটু ভেতরে আনুন। রোবটের মতো কমান্ড মেনে মাথাটা নিচু করল মাহাতিম। জানালার কাছে মুখটা আনলে মেহিনুর জানালার গা ঘেঁষে বসল। মাহাতিমের মুখটার দিকে তাকিয়ে থেকে স্লান হেসে বলল, দোষটা কি আমার ছিল? কেন আমাকে বুঝতে পারলেন না আনসারি সাহেব? আপনাকে তো নিজের সবটুকুই দিয়েছিলাম। যে আদর যত্ন ভালোবাসা আমাকে শিখিয়েছিলেন, আমি তো সবই আপনার কাছে সঁপে দিয়েছি। নিজের কাছে কিচ্ছু জমা রাখিনি। তবুও দিন শেষে এই দিন দেখতে হলো। ছেড়ে যাওয়াই যদি কপালে লেখা থাকতো, তাহলে কেন আপনার সাথে দেখা হলো? আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার কপালে যে এত খারাপ। বাবা না থাকলে বুঝি কোনো মেয়ের মূল্য নেই? আপনি ভালো করে জানতেন। আজও আপনার যাওয়াটা আমি মেনে নিতে পারি না। সেই আপনি আমাকে কাল সকালে যাওয়ার কথা শোনালেন। একসময় 2টো দিন থাকার জন্য প্রচণ্ড আফসোস করতেন। আজ আপনি ছুটি বাতিল করে দিলেন। কার জন্য করলেন? আমার জন্য। আমার জন্য না ছুটি বাড়িয়ে ফেলতেন। কই গেল ওই দিন? আর কোনো দিন অভিযোগ করব না। আপনি ডাকলেও ফিরব না। যেখান থেকে এই নোংরাকে টুকিয়ে এনেছিলেন, আজ সেই নোংরার আসল জায়গায় ফিরে যাচ্ছে। এখানে অনামিকার মতো স্মার্ট মেয়ে আর আনসারের মতো ব্যস্ত মানুষের বড্ড হাহাকার। নোংরাকেও জঞ্জালদের কোনো জায়গা নেই, একদম নেই। স্লান হাসিতে অশ্রুভরা চোখে তাকিয়ে আছে মেহিনুর। বিষাদের হাসিতে ভেতরের সমস্ত যন্ত্রণা উৎকণ্ঠা শক্তভাবে চেপে রেখেছে। গালের উপর মোটা প্রস্থের অশ্রু পড়ছে। বাঁধ ভাঙার মতো চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কোলের উপর টপ টপ অশ্রু বিসর্জন হতে ভাঙচুর গলায় বলল, আপনি চাইলে কাগজ পাঠিয়ে দিয়েন, আমি সই। দাঁত শক্ত করে চোখ কুঁচকাল মেহিনুর। বীভৎস শব্দগুলো ঠোঁট বেরিয়ে আসছে না। কেউ গলাটা যেন চেপে ধরেছে। ঢোক গিললেও শুষ্ক গলাটা ভিজছে না। কণ্ঠনালী রুক্ষ হয়ে গেছে। মাথা নিচু করে নাক টানল মেহিনুর। দু চোখের উপর তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে অস্ত্র নিংড়ে ফেলল। কয়েক মিনিট পর নিজেকে ধাতস্থ করে মাথা তুলল। জানালার কাছে মাহাতিমের মুখটা এখনো শান্ত স্বাভাবিক, পুরোপুরি প্রতিক্রিয়া শূন্য, নির্বিকার। মেহিনুর হালকা একটা ঢোক গিলে মাহাতিমের মুখটা আদর করে ধরল। মুখটা দুহাতে টেনে আর্দ্র চোখে বলল, এই শেষবার, হ্যাঁ, আর আপনাকে চুমু খাবো না। শেষ বাক্যটা বলতে গিয়ে ডানে বামে মাথা নাড়ালো মেহিনুর। মুখ এগিয়ে ঘনিষ্ঠ হতে মাহাতিম চোখ বন্ধ করল। উষ্ণ জোড়ার তীব্র আকুলে ছোঁয়া পেতেই সবটুকু আদর মিলিয়ে দিল মেহিনুর। উন্মত্তের মতো উষ্ঠযুগলের উপর অধিকার ফেলালো সে। শেষবারের মতো মাহাতিমের মায়াটুকু কাঙ্গালের মতো টেনে নিল। শুষ্ক খরার মাঠ যখন অশ্রান্ত বারিধারায় সতেজ হয়ে ওঠে, মাটি তখন বৃষ্টির পানি শুষে শুষে সরস নবীনে বোঝায়, তেমনি বেকুল আকাঙ্ক্ষায় মাহাতিমের অতল স্পর্শীয় ছোঁয়ায় অধীর হলো মেহিনুর। উষ্টজোড়া মুক্ত করে মাহাতিমের দিকে চোখ খুলে তাকালো। লাল হওয়া টকটকে ঠোঁট দুটের দিকে এক ঝলক তাকালো মেহিনুর। মাহাতিম চোখ খুলে বোবার দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর আবার একটুখানি হেসে দিল। হাসতেই দু চোখের কোণা থেকে টপ করে অশ্রু পড়ল। মাহাতিমের কাটা গলাটার দিকে দৃষ্টি রাখল সে। নরম চোখে তাকিয়ে থাকতেই বৃদ্ধাঙ্গুলে ক্ষতটা আলতো ছুঁয়ে দিল। মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে শেবহীন গালটায় নিজের গাল রাখল মেহিনুর। ধারালো বা গালটায় নিজের গাল মিলিয়ে চোখ বন্ধ করল। পারফিউমের ঘ্রাণটা নিঃশ্বাসের তালে তালে পাচ্ছে। পরিচিত ঘ্রাণ, গায়ের মিঠে সুবাসটা মেহিনুরের শেষবারের মতো অনুভব করছে। ঠোঁট এগিয়ে গালটায় চুমু খেল মেহিনুর। খোঁচা খোঁচা ধারযুক্ত দাড়িগুলো সূচের মতো মেহিনুরের ঠোঁটে ঢুকে গেল। ঠোঁট নামিয়ে সেই ক্ষতটার কাছে মুখ আনলো মেহিনুর। কাটা জায়গাটায় উপর নিঃসংকোচে ঠোঁট চেপে গাঢ় চুমু খেল। ক্ষতটায় আকস্মিক ব্যথা লাগতেই মাহাতিম চোখ খিঁচুনি দিল। চোয়াল শক্ত করে ব্যথাটা ভেতরেই চেপে রাখল। তখনই কানের কানে ফিসফিস সুরে শুনতে পেল, একদিন আপনার জন্য আমার কোমরের ক্ষত হয়েছিল। আপনি সেই জায়গায় ঠোঁট ছুঁয়ে প্রথম চুমু খেয়েছিলেন। আজ আমার ভুলের জন্য আপনার গালে ক্ষত হলো। আমিও সেই জায়গাটা ছুঁয়ে দিলাম আনসারি সাহেব। আপনার চুমুটা ফিরিয়ে দিলাম। পারলে সব কিছু আপনার কাছে ছুঁড়ে দিয়ে যেতাম। আমি পারলাম না।
আপনি ভালো থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন। আপনাকে আমি শান্তি দিলাম। আজ থেকে শান্তি দিলাম। আপনার যাত্রা শুভ হোক। গাল ছেড়ে অন্যদিকে মুখ ঘোরালো মেহিনুর। অঝোরের চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। নিঃশব্দে অন্তঃস্থলে দহন বেড়ে যাচ্ছে। মাহাতিম ভালো থাকুক। হাতের তেলোয় চোখ চাপতেই মার্জা গলাটা শোনা গেল। মায়ের কণ্ঠ শুনেই বোধহয় মাহাতিম জানালা থেকে সরল। চুপচাপ সবাইকে অগ্রাহ্য করে বাড়িতে ঢুকে গেল। সুজলা কিছু বলতে যেয়ে মাহাতিমের অবস্থা দেখে বলল না। সুরাইয়া, সুজলা, শেফালি, সাবা, মাহমুদা সবাই মাইক্রোতে বসলো। মেহনুর সবার কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য মাথা নুয়ে রাখল। সিয়াম স্লাইডিং ডোরটা এক টান দিয়ে বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে উঠে মাইক্রো স্টার্ট দিল সে। মাইক্রোটা যখন মৃদু ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করলো, তখন দূর থেকে একাকী ছাদে দাঁড়িয়ে দেখছিল মাহাতিম। মুখটা গম্ভীর আকারে শক্ত হয়ে আছে। গাড়িটা যখন মেইন গেট পেরিয়ে চলে যাচ্ছিল, তখন বুকের ভেতর মোচড়ে ওঠার মতো অসহ্য ব্যথা লাগলো। তৎক্ষণাৎ চোখ বন্ধ করলো মাহাতিম। তার পাপড়ি চুয়ে চুয়ে দু চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বিকেলের হাওয়াটা সবটুকু নীরবতাকে বিচ্ছিন্ন করে দিল। মাহাতিম ধীর গতিতে মাথা নুয়ে ফেলল। তীব্র হাহাকারের সাথে ভেতরটা এফোর ওফর হলো তার। ডান পকেট থেকে সাদা কাগজের খামটা কাঁপা কাঁপা হাতে বের করলো। দুর্বল হাতে সাদা খামটা রেলিংয়ের উপর রাখলো। খামটার দিকে এক পলক তাকাতে ভেতরটা যেন দুমড়ে মুচড়ে নিংড়ে এলো তার। আর পারল না মাহাতিম। তৎক্ষণাৎ চোখ দুটোকে কুঁচকে ফেলল। দু চোখ থেকে অবাধ্য অশ্রু টপ টপ করে সাদা খামটার উপর পড়ছিল। খামের উপর নীল রঙের লেখাটা নোনা জলের জন্য নষ্ট হয়ে গেল। মাহাতিম চূর্ণ বিচূর্ণ কাচের মতো বিধ্বস্ত হয়ে থেমে থেমে বলতে লাগলো, যতটা যত্ন দিয়ে তাকে ভালোবাসলাম, ততটা অযত্ন করে